দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে। করতে পেরেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে 6 মাসের জন্য জামিন মঞ্জুর করেছেন। যদি সংবিধান বাতিল না হয় তাহলে আগামী পরবর্তীতে কিছুদিনের মধ্যে আবারও কেউ না কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে। আমরা পাক যুদ্ধে ছিলাম, তখনও কিন্তু হাসিনাকে ছাড় দিয়ে কথা বলি না। যারা ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছে শুধু আমাদের দলের 422 জন নয়, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমি ক্যাবিনেটে আলোচনা উত্থাপন করব। সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে 106-এর রেফারেন্স, যে রেফারেন্সকে দেখিয়ে ওথ নিয়েছে সরকার। তো আমাকে বন্দর উন্মুক্ত, অন্য দেশে জাহাজ আসছে, অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? 5ই আগস্ট 2024-এ যে স্বাধীনতা আসলো, এখন কি দেশ স্বাধীন হয়ে গেছে? ছাত্র জনতার কোনো পাওয়ার নাই। নির্বাচন কবে হবে? আপনারা কি খেয়াল করেছেন যে গণতন্ত্র একটা আত্মঘাতী ব্যবস্থা? মানে আত্মঘাতী ব্যবস্থা আমি কেন বলতেছি আপনি দেখেন। আমি গণতন্ত্র চাচ্ছি মানে কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি। সরকারে বলেন 20 দেশ সব মাইরা ফেলাক, এইভাবে চলতে পারে দেশ? এই যে আজকে ছাত্ররা, কালকে গার্মেন্টস কর্মী, এবং তাদের যে নিষ্ক্রিয়তা, এই নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ চেয়ে রিট পিটিশনটি দায়ের করা হয়। কিছু কিছু ব্যাংক আছে একেবারে মানে ছড়িয়ে কিন্তু আমাদের থেকে আসলে কোনো ব্যাংক থেকে বন্ধ করে দেওয়া কোনো। দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোনো রকম চালাকি না, কোনো সরকারের উপদেষ্টা হিসাবে না। এখন সাধারণ মানুষের মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কী? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকেন, তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামল এবং এই রকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য। তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন যেন প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন, আমাদের বিপদের মধ্যে ছেড়ে। এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি কিছুটা না অংশ থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কী ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। এই যে কিছুটা পেয়ে বসছে, আপনারা যখন এই সমস্ত প্রশ্ন করছেন, সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হবো খুব ভালোভাবেই হবো। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেবো। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক। নির্বাচন দ্রুত করো। কেন বলছি? বিএনপি ক্ষমতা যাওয়ার জন্য আমরা বলছি নির্বাচনটা দ্রুত না হলে এই সমস্যাগুলো বাড়বে, অন্যান্য সমস্যা বাড়বে। এখন আপনার যারা গণতন্ত্রকে ধ্বংস করতে চায়, বাংলাদেশের আপনার যে স্টেবিলিটি নষ্ট করতে চায়, তারা মাথা চারা দিয়ে উঠছে। দেখুন না কত সমস্যা তৈরি হয়ে গেছে। এখন বাংলাদেশে সাম্প্রদায়িকতা তৈরি করার জন্য কাজ করা হচ্ছে। ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, যা আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ, দিনের পর দিন জ্বালিয়ে দিচ্ছে। এরা কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? বিকজ দ্যার ইজ নো পলিটিক্স দেয়ার। পলিটিক্যাল শক্তি নাই। আজকে যে একটা গভর্নমেন্ট থাকতো, আপনার ইলেকটেড গভর্নমেন্ট, যার পেছনে পিপুল থাকতো, এটা তো সহজ ছিল না। তারপর আমরাই কিন্তু যতটুকু বন্ধ করতে পেরেছি, আমরাই বন্ধ করেছি। আমরা স্কোয়াড তৈরি করেছি, আমাদের লোকেরা গেছে, সেটা জাগিয়ে বন্ধ করেছে।
কালকে দেখেন ওয়াইল্ড ক্যাট স্ট্রাইক করলো ছাত্ররা, তৃতীয়কে কলেজকে আমরা বিশ্ববিদ্যালয় করতে হবে, খুব ভালো কথা। ইন্টেলিজেন্স ছিল গভর্নমেন্টের, তারা জানতো না যে এটা একটা হতে পারে, তাহলে কেন আগে থেকে সে ব্যবস্থা নেওয়া হলো না? আসলে এই গভর্নমেন্ট এখনও স্টেবল হতে পারেনি ওই সব দিক থেকে। এই জন্য আমরা যেটা বারবার বলে আসছি যে এটা আপনাদের কাজ না, ফাইনালি আপনারা তাড়াতাড়ি দ্রুত একটা নির্বাচন দেন, যাদের কাজ তারা করুক, রাজনীতিবিদদেরকে কাজ করুক। আমরা তো সংস্কার দিয়ে দিয়েছি প্রস্তাব, ওইখানে দেখেন কোনটা কোনটা আপনি নেবেন, কোনটা কোনটা নেবেন না, কিন্তু আসল জিনিসটাতে আসেন। নির্বাচন কমিশনকে ঠিক করে আপনার একটা দ্রুত নির্বাচন ব্যবস্থা দেন। আমরা এই কথা তো বলে নিই, এত তারিখের মধ্যে দেন, এত তারিখের মধ্যে দেন, আমরা যেটা রোড ম্যাপ দেন, কবে কী করবেন আপনারা জানান, তো এটা আমরা জানাতে পারবো না। সেটা জানালে তো মানুষের মধ্যে একটা আস্থা আসবে যেটা এত তারিখের মধ্যে একটা হবে। মানুষ তো ইলেকশন চায়। কালকে আপনার এই ছেলেদের ব্লকেটের ফলে তারপরে আপনাদের টেলিভিশনগুলোতে, আমি রাত্রিবেলা অনেক রাত্রে টেলিভিশন দেখি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তাগুলো সাধারণ মানুষ বলছে, এই কথাবার্তাগুলো গণতন্ত্রের জন্য ভালো নয়। তারা বলছে আমার জিনিসের দাম বেড়েছে, আমি রিক্সা চালাতে পারিনি আজকে সারাদিন, আমি আজকে গাড়ি নিয়ে 4 ঘন্টা ধরে রাস্তায় আটকে আছি, আমার মাল সব গাড়িতে পড়ে আছে, এটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য কি আমরা এই আন্দোলন করেছিলাম? কথাগুলো ভেবে আসছে, এই কথাগুলো আসছে। সাংবাদিক ভাইরা কি আমার সঙ্গে একমত হবেন? এই কথাগুলো আসতে শুরু করেছে। দিস ইজ নট এ গুড সাইন। আর আমাদের যারা শত্রু, এই ফ্যাসিবাদীর যারা আপনার মিত্র, তারা তো এই সুযোগগুলোই নেবে। সাবেক এডিশনাল অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর পক্ষে, এবং উনি দীর্ঘ শুনানির পরে আদার সাইডে এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার জব্বার ভুইয়া, সিনিয়র অ্যাডভোকেট, তিনিও ছিলেন, তিনি বোল্ডলি অপোজ করছেন। তো আমরা আমাদের বক্তব্যের ভেতর থেকে আদালতকে কনভিন্স করতে পেরেছি এবং আদালত সন্তুষ্ট হয়ে 6 মাসের জন্য জামিন মঞ্জুর করেছেন। যুক্তিতে তুলে ধরছে যে ওই দিন উনি ছিলেন কোর্টে, 1 2 হলো উনি একজন সরকারি কর্মকর্তা টিল 9ই আগস্ট, এডিশনাল অ্যাটর্নি জেনারেল হিসাবে রিজাইন করছেন 9 তারিখ, ওকে, এবং একজন সিনিয়র অ্যাডভোকেট বা কোনো অ্যাডভোকেট, এর আগেও আমি এটা বলি না যদিও, তবু আপনাদের অবগতির জন্য বলি, যখন আওয়ামী লীগ সরকারের আমলে দিদেন বারের সেক্রেটারি জয়নাল আবেদিনের বিরুদ্ধে ওই মতিঝিলে বাসে আগুন লাগাবার মামলা দেয়, আমি কিন্তু তার পক্ষে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একই কথা বলেছিলাম যে এটা একটা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট কোনোদিন করতে পারে না, এবং বারের প্রেসিডেন্ট তো নাই। তো তেমনি আমি বলি যে আজকের যিনি এডিশনাল অ্যাটর্নি জেনারেল জব্বার ভুইয়া বা যারা সামনের বিপদে যদি কোনদিন পড়েন, আমি বেঁচে থাকলে পরে তাদের পাশেও দাঁড়াবো। অর্থাৎ পরিবর্তন কিন্তু যারা ক্ষমতায় আছেন তারা দেখতে পাচ্ছেন, অ্যাজ জনগণ আমরা কিন্তু এই পরিবর্তনটা দেখতে পাচ্ছি না। একটা দেখতে পাচ্ছি ভালো লক্ষণ, সেটা হচ্ছে এখন আমাদের মারে নাই, গায়ে হাত দেয় না, এখানে দেয় না, বাট লোয়ার কোর্টে কিন্তু দিচ্ছে, যেটা অত্যন্ত ঘোরতর অন্যায়। পেশাগত কারণে কখনো কারো গায়ে বা ইনসাল্ট করা বা করা এটা ঠিক না, এবং অভিযুক্ত ব্যক্তিকে আদালতে আনার পথে এই যে ডিম বা পানির বোতল ছুঁড়ে মারা হয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়, এইটা অত্যন্ত ঘোরতর অন্যায় এবং আমরা তীব্র নিন্দা জানাই। সংবিধান বাতিল না হয় তাহলে আগামী পরবর্তীতে কিছুদিনের মধ্যে আবারও কেউ না কেউ ফ্যাসিস্ট হয়ে উঠবে। আমাদের এখন এই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের পরবর্তী প্রজন্ম কি আবার রক্ত দিবে, নাকি এই 24 সালটাই আমাদের কাউন্টেবল শেষ সাল হবে। যদি এই 24 সালে আমাদের শেষ সাল হয়, তাহলে এই 24 সালে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই মুজিববাদী সংবিধান থাকবে নাকি মুজিববাদী সংবিধান থাকবে না। কারণ আমরা বিগত সময়গুলোতে দেখেছি, আমাদের পূর্ববর্তী ইতিহাস ঘাটলে দেখা যায় কেউ না কেউ যখন ক্ষমতায় বসে, যখন চেয়ারে বসে, তখন তারা ক্ষমতার লোভ সামলাতে পারে না। আর এই সিস্টেমগুলো এমনভাবে তৈরি করা একজনকে ফ্যাসিস্ট তৈরি করে। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশের স্বপ্ন নিয়ে, যেই বাংলাদেশের জন্য আমাদের ভাইরা রক্ত দিয়েছে, আমাদের ভাইরা জীবন দিয়েছে, সেই বাংলাদেশ আমরা চাই। এর আগে কোনো রকম নির্বাচনের কথাই আমরা শুনতে চাই না। একটা শুধুমাত্র নির্বাচন দিয়ে সরকার আনার জন্য আমরা আন্দোলন করি নাই। যদি নির্বাচনের এতই প্রয়োজন হতো, 16টা বছর আপনারা রাজনৈতিক দলগুলো কি করেছেন আমাদের প্রশ্ন জাগে। আমরা এই অভ্যুত্থান আমাদের ভাইদের রক্তের উপর পাড়া দিয়ে এসেছি। আমরা আজকে একটা সুন্দর বাংলাদেশের বয়ান দিচ্ছি, কিন্তু আমরা মুজিববাদী যে সংবিধান আছে, 72-এর সংবিধান এখনো বাতিল করতে পারি নাই। আমরা পাক যুদ্ধে ছিলাম,
তখনও কিন্তু হাসিনাকে ছাড় দিয়ে কথা বলি না। যারা ছাত্র জনতার আন্দোলনে শহীদ হয়েছে, শুধু আমাদের দলের 422 জন নয়, সব কিছু মিলে ছাত্র জনতার আন্দোলনে 1530-50 জন হেলিকপ্টার থেকে কিভাবে গুলিবর্ষণ করেছে আপনারা দেখেন নাই? একটা রাজনৈতিক দলের নেত্রী হিসাবে এই সিদ্ধান্ত কি সে দিতে পারে? কিন্তু হাসিনা এই সিদ্ধান্ত দিয়ে এই রক্তের দাগ কিন্তু এখনো শুকায় নাই। ওনার পিতা যেভাবে পালিয়ে গেছেন, উনি যেভাবে পালিয়ে গেছেন, আজকে ওনার ছেলেও নাই, ওনার মেয়েও নাই, পরিবারের সদস্যরাও নাই। নাইটা কেন? লুটপাট এত বেশি করেছে, দুর্নীতি এত বেশি করেছে, এই দেশে থাকার মতো কোনো সুযোগ নাই। শুধু তাই নয়, এরা গুমের সঙ্গে জড়িত ছিল, এরা আয়নাঘরে নিয়ে গুম করেছে, এরা খুন করেছে, এরা অত্যাচার করেছে, এরা নির্যাতন করেছে। এই জন্য এদের বিচার চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, বিচার 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 চাই। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সরাসরি এই দেশের মানুষের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্র লিপ্ত। এই দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করছে না, একটা পার্টিকে তারা আজকে অভয় দিচ্ছে, কিন্তু বাংলাদেশের মানুষকে তারা অভয় দিচ্ছে না, বাংলাদেশের মানুষকে তারা সম্মান করে না। সুতরাং তারা আজকে ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপির আমরা কয়েকজন কর্মী সজাগ এবং সতর্ক হলে চলবে না, পুরো দেশবাসীকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। কারণ যে কোনো সময় এরা সবল মারতে পারে, যে কোনো সময় দেশের ক্ষতি করতে পারে। দেশের ক্ষতি করা মানে আমার আপনার ক্ষতি করা। তাহলে আমি এবং আপনি যদি সজাগ সতর্ক এবং ঐক্যবদ্ধ না হই, এই মঞ্চে আমরা বিএনপির যারা আছি, কমিটির নেতৃত্বে যারা আছে, এর বাইরেও যারা আছে, আমি সবাইকে বলবো ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই সকল ক্যাম্পাসগুলোতে ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার ব্যাপারে আমি ক্যাবিনেটে আলোচনা উত্থাপন করব। 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আংশিক সফল হয়েছে আমি বলবো, কারণ আমরা আমাদের যে এক দফা সেখানে দাবি দিয়েছিলাম শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখনও সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি। আমাদের যেই গতিতে আসলে কাজ করার কথা ছিল, বিভিন্ন চ্যালেঞ্জের কারণে, একটা প্রশাসনিক চ্যালেঞ্জ আছে, একটা আর্থসামাজিক বাস্তবতা আছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে ক্ষতি হয়েছে, এই সব কিছু মিলিয়ে আমাদের এই পরিস্থিতিটা এখন তৈরি হয়েছে। তবে অতি দ্রুত সময়ের মধ্যে এটা আপনাদেরকে আমি আশ্বাস দিতে চাই, যে চ্যালেঞ্জগুলো এখনও আছে সেগুলো আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধান করতে পারবো। 24-এর যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান আংশিক সফল হয়েছে আমি বলবো, কারণ আমরা আমাদের যে এক দফা সেখানে দাবি দিয়েছিলাম শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখনও সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সম্পূর্ণরূপে সম্ভব হয়নি। আপনারা জানেন যে এখনও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। এখনও বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পরিসরে পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্রে অংশগ্রহণের কথা বলে আওয়ামী লীগকে আবার নির্বাচনে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়ার মাধ্যমে ফিরিয়ে আনার নানা ধরনের চক্রান্ত চলছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি, রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায়, কথায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছেন, আপনারা দেখেছেন। আমরা ডেমোক্রেসির কথা বলে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না, বা কিংবা নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখা যাবে না। অথচ আমাকে জার্মান একজন সাংবাদিক একটা ইন্টারভিউ দেওয়ার সময় বলছিলেন যে আপনারা কি, আপনাদের থেকে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিংবা এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হবে, সেটা কি গণতন্ত্রের জন্য হুমকি কিনা? তো আমি তাকে বলেছিলাম যে আপনারা নিজেরাই 1945 সালে ফ্যাসিস্ট নাৎসি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন, এবং নাৎসি পার্টি এখনও নিষিদ্ধ অবস্থায় আছে। তো সেখান থেকেই বোঝা উচিত যে বাংলাদেশে আওয়ামী লীগের পরিণতি কী হওয়া উচিত। এই জন্য আমি মাঝে মধ্যে বলি যে আমাদের এই জেনারেশনের সংগ্রাম এখনও শেষ হয় নাই। 2.5 সপ্তাহ আগে আপনাদের সামনে হাজির হয়েছিলাম এবং বলেছিলাম যে আমি একটি নোটিশ দিয়েছি। এই নোটিশে আমি সরকারকে এবং রেজিস্ট্রারকে বলেছি যে 106-এর যে রেফারেন্সকে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম
তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি, আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার, এবং আমি মনে করি যে এই যে 106 রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই, এইটা মন্ত্রণালয়ের থেকে বা অন্য কোনো জায়গার থেকে লিখে আনা হয়েছিল, এবং সেটাকে ভিত্তি করে জজ সাহেবদের থেকে সই নিয়ে, ওই যে 6 জন যারা পরে রিজাইন করেছে ওদের থেকে সই নিয়ে এই রেফারেন্স সন্ধ্যা 7টার সময় এনে 9টার সময় ওথ হয়েছে। কাজেই যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে, তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট কীভাবে ওনারা নিলেন? আমার কথা হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা কেন করতে গেলেন? জনগণ তো আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছিল। যখন এই অভ্যুত্থান অথবা রেভলিউশন যখন হয়েছে, তখন তো আপনার কাছে জনগণের ম্যান্ডেট ছিল, আপনার তো অ্যাপেলেট ডিভিশনের ম্যান্ডেটের প্রয়োজন ছিল না। আপনি কেন জনগণের ম্যান্ডেট নিয়ে একটি ইন্টারিম প্রভিশনাল সংবিধান করে আপনারা ওইটার উপরে কেন ওত নেন নাই? আপনারা এখন একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান, একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট ডিসলভ করেছেন, একদিকে আপনি কিছু অ্যাপয়েন্টমেন্টস করেছেন, তো কি সংরক্ষণ করছেন? আপনারা জানেন 5ই আগস্ট 2024 যে স্বাধীনতা আসলো, এখন কি দেশ স্বাধীন হয়ে গেছে? ছাত্র জনতার কোনো পাওয়ার নাই। নির্বাচন কবে হবে? ইউনূস সাহেব থেকে তারিখ নেবে, কারণ ইউনূসের কোমরে রশি, আর রশির মাথা হচ্ছে আটলান্টিকের ওপারে। তো ভদ্র মানুষ, জেন্টালম্যান। হ্যাঁ, এমনি সুদ খায়, সুদের ব্যবসা ট্যাবসা আছে, কিন্তু জেন্টালম্যান। এই কিন্তু এগুলো বুঝে না, হরতাল, পিকেটিং, মিছিল, মিটিং এক্স্যাক্টলি ভয় পায়, অনেকটা মহিলাদের মতো কান্নাকাটি করে দেয়। এখন আমাদের এই বাস্তব সত্য কথা হজম করার মতো মানুষ বাংলাদেশে কম, কারণ সবাই আছে ক্ষমতার দৌড়ে। ইসলামের ক্ষতি কেউ করতে পারে নাই, পারে না, পারবে না। যুগে যুগে তাগুতি শক্তি মুসলিমদের ক্ষতি করেছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মুসলিমদের এই সাবকন্টিনেন্টে মুসলিমদের সবচেয়ে বড় ক্ষতি করে গেছে এই ইংরেজ জাতি। এই ইংরেজরা হচ্ছে কেলাবু জাহান্নাম, জাহান্নামের কুকুরগুলো 1757 সালে আমাদের স্বাধীনতা সূর্য কেড়ে নিয়েছে। সে যে বাংলার মানুষ স্বাধীনতা হারালো 1757 সালে, আজ পর্যন্ত তো বাংলাদেশ আর স্বাধীন হতে পারলো না। পেরেছে? 200 বছর ইংরেজদের তাবেদারি করলো এই দেশের মানুষ। তারপর আসলো পাকিস্তানিরা, 24 বছর করলো পাকিস্তানিদের তাবেদারি। তারপর হলো বাংলাদেশ, 53 বছর চলে গেল। দেশ স্বাধীন হয় নাই বলেই তো 24 সালে আবার ছাত্ররা মিলে তথাকথিত আরেকটা স্বাধীনতা আনছে, নাকি? স্বাধীন হলে তো আর এই কথা হয় না। এখন 5ই আগস্ট 2024 যে স্বাধীনতা আসলো, এখন কি দেশ স্বাধীন হয়ে গেছে? কথা বলেন। ছাত্র জনতার কোনো সাধ্য নাই নীতি নির্ধারণ করার উপদেশটা কে হবে? আছে কিছু করার? ছাত্র জনতার কোনো পাওয়ার নাই। নির্বাচন কবে হবে? ইউনূস সাহেব থেকে তারিখ নেবে, কারণ ইউনূসের কোমরে রশি, আর রশির মাথা হচ্ছে আটলান্টিকের ওপারে। ওখান থেকে রশি টানা হয়, ওর বাইরে ইউনূস মিয়ার যাওয়ার কোনো সাধ্য নাই। তো ভদ্র মানুষ, জেন্টালম্যান। আগে পুলিশ ভুয়া মামলা করত, এখন করছে পাবলিক, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন করছে পাবলিক, জনগণ। আজ মঙ্গলবার দুপুরে নগর পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় সাম্প্রতিক হওয়া মামলাগুলো সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বেশিরভাগ মানুষই ভুয়া মামলা করে। আগে ভুয়া মামলা করত পুলিশ, তারা
10টার নাম আর 50টা বেনামি আসামি দিত। এখন পাবলিক জনগণ দিচ্ছে 10টা নাম আর 50টা ভুয়া নাম। মামলাগুলোর পুলিশ, র্যাব কিংবা আনসার দেয়নি, জনগণ দিচ্ছে। তদন্ত কেউ যাতে হয়রানির শিকার না হয় সেই ব্যবস্থা আমরা নিচ্ছি। ভুয়া মামলায় যাতে কেউ হয়রানির শিকার না হন, সরকার সে বিষয়ে সজাগ বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মামলায় আসামি হওয়ার এক সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এর সব বলেন। এই সম্পর্কে আমরা টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়েছি মিডিয়াগুলোতে। সত্যিকারের মামলা হলে আপনার ধরার কথা। এই রকম যাদের নামে মামলা হয়েছে কাউকে কি ধরা হয়েছে? আপনি কি হেনস্থার শিকার হননি? এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়ার কথা। পাশের একটি দেশ বাংলাদেশকে মিথ্যা সংবাদ পরিবেশন করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না, এতে পাশের দেশের সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়াগুলোর একটি সুনাম আছে, পাশের দেশের মিডিয়ার কিন্তু সেই সুনাম নেই। তারা মিথ্যাচার প্রচার করে বেশি। আর এই একটা কাউন্টার করে বলতে পারেন আপনারা সাংবাদিক। অন্তর্বর্তী সরকারের ভুল ধরিয়ে দিতে অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের ভুল হলে ধরিয়ে দিন। কেউ পয়সা মারছে কিনা তা প্রকাশ করুন। চট্টগ্রামের সাম্প্রতিক সনাতন ধর্মাবলম্বীদের একজোট দাবি করে সরকার, রাষ্ট্র প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার ইন্ধন দিয়েছে। এই প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এটার উত্তর আনসার সবচেয়ে বেশি ভালো দিতে পারেন। আপনি এটা লেখেন, আমরা কারো ক্ষতি করছি না, আপনারা অনুসন্ধান করে বলেন। আর উস্কানির বিষয় তো আগেই বললাম, পাশের দেশ উস্কানি দিচ্ছে। পাশের দেশ বলতে কাদের বোঝানো হচ্ছে এমন প্রশ্নের সরাসরি জবাব দেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। সাম্প্রতিক পাকিস্তান থেকে আসা জাহাজ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। কিভাবে দেখা হচ্ছে সাংবাদিক এমন জাহাজ মধ্যপ্রাচ্য থেকে এসেছে, সেখান থেকে একটা দেশ হয়ে গেছে। আমাদের দেশের কোনো জাহাজ আসা নিষিদ্ধ আছে? আমরা কি কারো কাছে বন্দি? তাদেরকেই শুধু সেবা করব? আমাদের উপরে দেশ আছে, খেজুর, পেঁয়াজ, আলু এগুলো রোজার সময় দরকার, এগুলোকে আসতে দেবে না। যারা এইগুলো রটাচ্ছে তারা আমাদের শত্রু। চট্টগ্রাম আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক নয় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলে, চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি পুরোপুরি সন্তোষজনক নয়। এই যে একটি পূজা গেল, এটি কত সুন্দরভাবে হয়ে গেল। আর আমরা মত বিনিময় সভা করেছি, বিভিন্ন স্থানীয় সদস্য উপস্থিতিতে তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নতি করা যায় এ ব্যাপারে আলাপ করা হয়। আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব না। পরিস্থিতি অবশ্যই উন্নতি হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।